চাঁদের পাহাড় তৃতীয় পর্ব। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার, যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিন মানেই একা বেশি দূরে যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে ৩-৪ বার তাঁবুর চারিদিকে ঘুরে পাহারা দেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো। তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যা রাত্রে। তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে ওই ৩০০ গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাতেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা নেই বাইরে। সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে ওই 6-1টা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড। দূরে শিয়াল ডাকছে। শিয়ালের ডাক শুনলে শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়াগাঁয়ে আছে। চোখ বুজে সে নিজের গ্রামটা ভাবার চেষ্টা করে, তাদের ঘরের কোণে সেই বিলেতি আমড়া গাছটা ভাবার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝল। কি চমৎকার লাগে! কোথায় সে? সেই তাদের গায়ের বাড়িতে জানলার কাছে তক্তপোষে শুয়ে। বিলেতি আমড়া গাছটার ডালপালা চোখ খুললেই চোখে পড়বে। ঠিক দেখবে সে চোখ খুললে। অন্ধকার প্রান্তর, দূরে সেই বড় বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচে চালের ওপর একটা কি যেন নড়ছে। পরক্ষণেই সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চাল থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে। ও মাঝে মাঝে নাকটা চালের গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছে থেকে চালটা দূরত্ব বড়জোর 20 হাত। শঙ্কর বুঝল সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার ঘর খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত। সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখেনি। তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না। নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র। এক গাছ লাঠি পর্যন্ত নেই তার হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হাঁটতে লাগলো ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট, 6 মিনিট। নিজের স্নায়ুমণ্ডলীর ওপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোলো না। বাসে হঠাৎ পিছু ফিরে দৌড় দেওয়ারও চেষ্টা করলো না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখলে সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞাসা করবার আগেই ও বললে, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠল। কই? কোথায়? বন্দুকের র্যাকে একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল। সাহেব সেটাকে নামিয়ে নিল। শঙ্করকে আর একটা রাইফেল দিল। দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার ওপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই মাত্র দেখে এলাম। ওই চালার ওপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বললে, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, কাঁতি, মুঙ্গর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিকে। খড়ের চাল সত্যিই ফুটো দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সে রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না।
কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুতে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাইকুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞাসা করলে জানতে পারে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অস্ত্ররক্ষকে জখম করে গিয়েছে এইমাত্র। সবাই শেষ রাতে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পরে আরেকটা কুলিকে নিল বাওবাব গাছটার তলা থেকে। কুলিরা আর কেউ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলা তো বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাতে নিরাপদ নয়। সকলেরই মনে ভয়। প্রত্যেকেই ভাবে এবার মনে হয় তার পালা। কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 6 মাইল দূরে গাঁতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ আর শিকার করা গেল না। অনেকে বলে সিংহ একটা নয়, অনেকগুলো, কটাকে মেরে ফেলা যাবে? সাহেব বললে, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, ও একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বলল, বন্দুকটা নিয়ে গাতিদের কুলিদের একবার দেখে আসো তো। শঙ্কর বলল, সাহেব তোমার ম্যানলিকাটা দাও। সাহেব রাজিও হলো। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বত্থরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইল দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁঝ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করছে। হঠাৎ অশ্বত্থর থমকে দাঁড়িয়ে গেল, আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বত্থরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে যেন কি একটা যেন নড়ে উঠল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেল না। সে অশ্বত্থর থেকে নামলো, তবুও অশ্বত্থর নড়তে আর চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ তার জন্য ওত পেতে বসে নেই তো। অনেক সময় এরকম হয় সে জানেই। সিংহ পথের পাশে ঝোপঝাপের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধা বুঝে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বত্থর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করল না। ভাবল তাঁবুতে ফিরেই যাই। সবে সে তাঁবুর দিকে অশ্বত্থরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন। এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বত্থরের ওপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারিকে গিয়ে আছে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরে উপরে 6 বার গুলি করল। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বত্থর মাটিতে লুটিয়ে পড়েছে।
ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বত্থরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে, যন্ত্রণায় সেটা ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করল। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বলল, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মত জখম তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বলল, গুলি লাগালাগির কথা সে বলতে পারবে না, বন্দুক ছুড়েছিল এই মাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামলো। কতকটা সিংহের উপদ্রবের জন্য, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্যে, অস্বাস্থ্যকর আবহাওয়ার জন্য তাঁবু সেখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। নতুন পথ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন স্টেশনটাতে এসে নামলো তখন বেলা 3টে হবে। স্টেশন ঘরটা খুব ছোট, মাটির প্ল্যাটফর্ম আর স্টেশন ঘরের আশপাশ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশন ঘরের পেছনে তার থাকবার কোয়ার্টার, পায়রার খোপের মতন ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন আকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান সে জীবনে কখনো কল্পনা করেনি। সেই স্টেশনে সেই একমাত্র কর্মচারী, একটা কুলি পর্যন্ত নেই সেখানে। সেই কুলি, সেই পয়েন্টসম্যান, সেই সব। এই রকম ব্যবস্থার কারণ হচ্ছে এই যে এইসব স্টেশন এখনো মোটেই আয়কর নয়। এর অস্তিত্ব এখনো পরীক্ষা সাপেক্ষ। এদের পেছনে রেল কোম্পানি খরচ করতে রাজি নয়। একখানি ট্রেন সকালে, একখানি এই গেল, আর সারাদিন রাতে ট্রেন নেই। সুতরাং তার হাতে প্রচুর অবসর আছে। চার্জ বুঝে নিতে হবে, এই যা একটু কাজ। আগে স্টেশন মাস্টারটি গুজরাটি, বেশ ইংরেজি জানে। সে নিজের হাতে চা করে নিয়ে এলো। চার্জ বোঝবার বেশি কিছু নেই। গুজরাটি স্টেশন মাস্টার তাকে পেয়ে খুব খুশি। ভাবে বোধ হলো সে কথা বলবার সঙ্গী পায়নি অনেকদিন। দুজনে প্ল্যাটফর্মের এদিকে ওদিকে পায়চারি করলো। শঙ্কর বলল, কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা কেন? গুজরাটি ভদ্রলোক বলল, ও কিছু নয়, নির্জন জায়গা তাই। শঙ্করের মনে হলো কি একটা কথা লোকটা গোপন করে গেল। শঙ্করও আর পিড়াপিড়ি করলো না। রাত্রে ভদ্রলোক রুটি করে শঙ্করকে খাবারের নিমন্ত্রণ করলো। খেতে বসে হঠাৎ লোকটি চেঁচিয়ে উঠল, এই যা, ভুলে গিয়েছি। কি হলো? খাবার জল নেই মোটে, ট্রেন থেকে নিতে একদম ভুলে গিয়েছি। সে কি, এখানে খাবার জল কোথাও পাওয়া যায় না? কোথাও না, একটা কুয়ো আছে, তার জল বেজায় তেতো আর কষা। সে জলে বাসন মাজা ছাড়া আর কাজ হয় না। খাবার জল ওই ট্রেন থেকে দিয়ে যায়। বেশ জায়গা বটে, খাবার জল নেই, মানুষজন নেই, এখানে স্টেশন করেছে কেন তা শঙ্কর বুঝতে পারল না। পরদিন সকালে ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেল। শঙ্কর পড়ল একা। নিজের কাজ করে, রাঁধে, খায়, ট্রেনের সময় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়। দুপুরে বই পড়ে, এই বড় টেবিলটাতে শুয়ে ঘুমায়। বিকেলের দিকে ছায়া পড়লে প্ল্যাটফর্মে পায়চারি করে। স্টেশনের চারিধার ঘিরে ধুধু সীমাহীন প্রান্তর, দীর্ঘ ঘাসের বন, মাঝে উইকা বাবলা গাছ, দূরে পাহাড়ের সারি সারা চক্রবাল জুড়ে। ভারী সুন্দর দৃশ্য। গুজরাটি লোকটি ওকে বারণ করে গিয়েছিল, একা যেন সে এইসব মাঠে বেড়াতে না বের হয়। শঙ্কর বলেছিল, কেন? সেই প্রশ্নে সন্তোষজনক উত্তর
গুজরাটি ভদ্রলোকটির কাছ থেকে পাওয়া যায়নি, কিন্তু তার উত্তর অন্য দিক থেকে সে রাতেই মিলল। সকাল রাতেই আহারাদি সেরে শঙ্কর স্টেশন ঘরে বাতি জ্বালিয়ে বসে ডায়েরি লিখছে। স্টেশন ঘরেই শেষ হবে। সামনের কাঁচ বসানো দরজাটি বন্ধ আছে, কিন্তু আগল দেওয়া নেই। কিসের শব্দ শুনে সে দরজার দিকে চেয়ে দেখে দরজার ঠিক বাইরে কাছে নাক লাগিয়ে প্রকাণ্ড সিংহ। শঙ্কর কাঠের মতন বসে রইল। দরজা একটু জোর করে ঠেললেই খুলে যাবে। সেও সম্পূর্ণ নিরস্ত্র। টেবিলের ওপর কেবল কাঠের রুলটা মাত্র আছে। সিংহটা কিন্তু কৌতূহলের সঙ্গে শঙ্কর ও টেবিলের কেরোসিন বাতিটার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। খুব বেশিক্ষণ ছিল না, হয়তো মিনিট 2, কিন্তু শঙ্করের মনে হলো সে আর সিংহটা কতকাল ধরে পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর সিংহ ধীরে ধীরে অনাসক্তভাবে দরজা থেকে সরে গেল। শঙ্কর হঠাৎ যেন চেতনা ফিরে পেল। সে তাড়াতাড়ি গিয়ে দরজার আগলটা তুলে দিল। এতক্ষণে সে বুঝতে পারল স্টেশনের চারিদিকে কাঁটাতারের বেড়া কেন আছে। কিন্তু শঙ্কর একটু ভুল করেছিল। সে আংশিকভাবে বুঝেছিল মাত্র, বাকি উত্তরটা পেতে 6-1 দিন বিলম্ব ছিল। এটা এলো অন্য দিক থেকে। পরদিন সকালে ট্রেনের গার্ডকে সে রাতের ঘটনা বলল। গার্ড লোকটা ভালো, সব শুনে বলল, এসব অঞ্চলে সর্বত্রই এমন অবস্থা। এখান থেকে 12 মাইল দূরে আর একটা তোমার মতন ছোট স্টেশন আছে, সেখানেও এই দশা। এখানে তো যে কাণ্ড। সে কি একটা কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কথা বন্ধ করে ট্রেনে উঠে পড়ল। যাবার সময় চলন্ত ট্রেন থেকে বলে গেল, বেশ সাবধানে থেকো সর্বদা। শঙ্কর চিন্তিত হয়ে পড়ল। এরা কি কথাটা চাপা দিতে চায়? সিংহ ছাড়া আরো কিছু আছে নাকি? যাই হোক, সেদিন থেকে শঙ্কর প্ল্যাটফর্মের সামনে রোজ আগুন জ্বালিয়ে রাখে। সন্ধ্যার আগেই দরজা বন্ধ করে স্টেশন ঘরে ঢোকে। অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করে বা ডায়েরি লেখে। রাতের অভিজ্ঞতা অদ্ভুত। বিস্তৃত প্রান্তরে ঘন অন্ধকার নামে। প্ল্যাটফর্মের উইকাগাছটার ডালপালার মধ্যে দিয়ে রাত্রির বাতাস বেঁধে কেমন একটা শব্দ হয়। মাঠের মধ্যে প্রহরে প্রহরে শিয়াল ডাকে। এক দিন গভীর রাতে দূরে কোথায় সিংহের গর্জনও শুনতে পাওয়া যায়। অদ্ভুত জীবন। ঠিক এই জীবনই সে চেয়েছিল। সে তার রক্তে আছে। এই জনহীন প্রান্তর, এই রহস্যময় রাত্রি, অচেনা নক্ষত্রে ভরা আকাশ, এই বিপদের আশঙ্কা, এই তো জীবন। শান্ত নিরাপদ জীবন নিরীহ কেরানির জীবন হতে পারে, তার নয়।